আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সরকার ঘোষিত লকডাউনে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব হোটেল রেস্টুরেন্টই বন্ধ। দু একটি খোলা থাকলেও খাবার কিনতে আসছে না তেমন কেউ। তবে হাতে গোনা কিছু রেস্টুরেন্ট অনলাইনের উপর নির্ভরশীল হলেও বাকিদের অবস্থা বেগতিক। খলিলুর রহমানের ক্যামেরায় সহকর্মী মুসামিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন ফসল মাহমুদ। লকডাউনে বন্ধ রাজধানীর হোটেল ও রেস্তোরাঁ, কিন্তু বন্ধ নেই কর্মচারীদের বেতন, গ্যাস, বিদ্যুৎ, পানি বিল ও নিয়মিত ভাড়া। সব মিলিয়ে চোখে অন্ধকার দেখছেন হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা। লকডাউন ছাড়া অবস্থায় তো ব্যবসার অবস্থা ভালো ছিল, ছিল, কিন্তু এখন লকডাউনের জন্য তো পরিস্থিতি আস্তে আস্তে হচ্ছে। আগে আমরা যে সেল করতাম তার 5 ভাগের 1 ভাগ সেলটা চলে আসে, সেক্ষেত্রে আমার কস্টিং ওঠাইতে কষ্টসাধ্য হয়ে গেছে। বাংলাদেশে যারা রেস্টুরেন্টের ব্যবসা করছে, করোনা ও লকডাউনের কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পুঁজি হারিয়ে অনেকেই পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। যারা টিকে আছে তারাও পড়েছে অস্তিত্ব সংকটে। বেচা কিনাই নাই। আমরা যে স্টাফ ঠেকাই রাখছি যে এক সপ্তাহ লকডাউনের পরে যদি আবার স্বাভাবিক হয়, যদি আমরা আবার করতে পারি, এই জন্যই ওয়ার্কারগুলো রাখছি, রাখে খাওয়াচ্ছি আর কি। আগের মতো না, আমরা আগের থেকে 25% অলরেডি এখন সেল দেই, 75% সেল নাই আমাদের এখন। কাজ হারিয়ে অনেক হোটেলের কর্মচারীরা হয়ে পড়েছে বেকার। কেউ কেউ রাজধানী ছেড়েছে। তবে কিছু কিছু রেস্তোরাঁ অনলাইনে খাবার অর্ডার ও সরবরাহ করছে, কিন্তু সেটাও সন্তোষজনক নয় বলে দাবি সরবরাহকারীদের। আগে খুব ভালো ছিল, আর এখন লকডাউনের মধ্যে খুবই কষ্টের ভিতরেই আছি। এদিকে ভোক্তারাও রেস্টুরেন্ট বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। সময় ও জায়গা মতো খাবার পাচ্ছেন না বলেও জানান তারা। আমি যেমন এখনো খাইতে পারি নাই, আমি 10 জায়গায় ঘুরছি খাওয়ার জন্য, বাট আমার অফিস খোলা, আমার কাস্টম খোলা, সব খোলা, আমার কাজ করতে হচ্ছে, বাট আমি খাবার পাচ্ছি না। রাজধানীর বড় একটা অংশ জড়িত হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়। লকডাউনে নিয়মতান্ত্রিকভাবে এ ব্যবসা কার্যক্রম পরিচালনার সুযোগ পেলে অস্তিত্ব সংকট হতে বাঁচতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ঢাকা। দেশের প্রথম সেবা সম্পন্ন আধুনিক প্রযুক্তির ই-কমার্স ইন্ডাস্ট্রিতে প্রথম আলিশা মার্ট নিয়ে এলো ফিজিক্যাল কাস্টমার কেয়ার সেন্টার, যা দেশের সকল বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে থাকবে। দ্রুততম সময়ের মধ্যে কাস্টমারদের পণ্য ডেলিভারি দেওয়ার ইতিমধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO কর্তৃক সার্টিফাইড হয় আলিশা মার্ট। আলিশা মার্ট বা এর পণ্য সম্পর্কে যে কোনো জিজ্ঞাসায় রাত দিন 24 ঘন্টায় জানা যাবে 16731 হেল্পলাইনের মাধ্যমে। এদিকে দিন দিন বেড়েই চলছে রংপুরে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আইসিইউতে কোনো বেড ফাঁকা নেই নামের সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পদ্ধতিতে শয্যার সংখ্যা বাড়ানো না গেলে দেখা দিতে পারে মহাসংকট। রংপুর বিভাগের 8 জেলার মধ্যে মাত্র 2 জেলায় আইসিইউ বেড রয়েছে 26টি। এর মধ্যে রংপুরে 10টি ও দিনাজপুরে 16টি। বিভাগের অন্য কোনো জেলায় আইসিইউ বেড নেই। ফলে গুরুতর করোনা রোগীকে হাইফ্লো নেজাল ক্যানোলা দিয়ে চিকিৎসা করা হলেও আইসিইউ বেড ও পর্যাপ্ত চিকিৎসক এবং করোনা রোগীর জন্য সরকারি কোনো ওষুধ বিনামূল্যে না থাকার কারণে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না বলে জানালেন চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীর স্বজনরা। ডাক্তার অর্থাৎ কর্তব্যরত অভিজ্ঞ ডাক্তারের সংকট যথেষ্ট পরিমাণে রয়েছে। দেখা যায় ভিতর থেকে ইনফর্ম করে যে এটা লাগবে ওটা লাগবে, সেটা আমাদেরকে বাইরে থেকে কিনে গেটে দিতে হয়। তার আমাদের সমস্যা, ভোগান্তি ভুগতেছে, খুব এরকম অনেক সমস্যা হচ্ছে। ওষুধ দেয় না আমাদেরকে, ওরা প্রেসক্রিপশন দেয়। আমরা রোগীর ধারণ ক্ষমতা না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 100 জনকে চিকিৎসা দেওয়া যাবে। তবে ওই ইউনিটে রয়েছে জনবল সংকট, বললেন জেলার সিভিল সার্জন। ইতিমধ্যেই আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডকে করোনা ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। আশা করা যায় ওখানে তবে করোনা চিকিৎসায় মহাসংকটের সংখ্যা থেকে বাঁচতে হলে হোম কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা নিতে পারবেন বলে জানালেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই প্রধান কর্মকর্তা। হোম কোয়ারেন্টাইনেও যদি কেউ থাকে, তাহলে গিয়ে যদি সেখানে সে হোম কোয়ারেন্টাইনে থাকে, তাহলে কোনো অসুবিধার কোনো কিছু নাই। এইটিও সাইন্টিফিক, যে সমস্ত সাইন্টিফিক পদ্ধতি আছে এখানকার চিকিৎসক, সেবক, সেবিকা সবাই সেই সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করে চলতেছে। গত 24 ঘন্টায় 2468 জনের নমুনা পরীক্ষা করে 532 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 14 জনের। এর মধ্যে রংপুরে 1 জন, পঞ্চগড়ে 1 জন, লালমনিরহাটে 1 জন, ঠাকুরগাঁয়ে 4 জন, দিনাজপুরে 5 জন ও গাইবান্ধায় 2 জন রয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত মারা গেছেন 551 জন। খুব দ্রুতই রংপুর বিভাগে আইসিইউ বেড নিশ্চিত করে চিকিৎসা সেবার মান উন্নয়ন করা হবে, এমনটাই চাওয়া রংপুরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
রোটারি ক্লাব অব ঢাকা রোজভেলের পক্ষ থেকে লকডাউনে কর্মহীন হয়ে পড়া 500 হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববারের এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সুচিত্রা রানী কুণ্ডু ও সাধারণ সম্পাদক নিশাদ নাওয়ান। এসব উদ্যোক্তারা এই কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 500 জনের খাবারের আয়োজন করেছি। এই প্রয়াসটা আমাদের সারা বছরই চলবে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তের কুমিরজান এলাকা থেকে 135 কেজি ভারতীয় কচ্ছপের হাড় সহ 3 জনকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত কচ্ছপের হাড়ের বাজার মূল্য 2,50,00,000 টাকা। আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির 59 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে 4 নারী সহ 6 জনকে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে জানায় পুলিশ। রোববার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। একটি সড়কের অভাবে বাবাকে হাসপাতালে নিতে পারেননি সময় মতো। মৃত্যুর পর লাশটাও খাটিয়াতে করে বের করতে পারেননি। এমনই আক্ষেপ থেকে গ্রামের মানুষের জন্য নিজে 10টি সড়ক নির্মাণ করলেন মানিকগঞ্জের সিঙ্গারের দক্ষিণ ধল্লা গ্রামের লাবু মিয়া। মানিকগঞ্জ জেলার প্রতিনিধি জয় ঘোষের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার শাখা রাস্তার উন্নয়নের দাবিতে বহু আবেদন নিবেদন করেছেন এলাকাবাসী, কিন্তু কর্তৃপক্ষের মেলেনি কোনো সাড়া। এ অবস্থায় জীবনের নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়ে নিজ অর্থায়নেই 10টি শাখা রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের লাবু মিয়া। লাবু মিয়ার অবদানে সন্তুষ্ট এলাকাবাসী। তারা জানান তার অবদানের কারণেই এ রাস্তা এখন রিক্সা, ভ্যান, সিএনজি অনায়াসেই চলাচল করে। স্টেশনে যাইতে পানি ভেঙে যাইতে, তো রাস্তা যাইতে হলে পানি ভেঙে যাইতে, এখন ইনশাল্লাহ আমাদের সত্যর দিকে সুবিধা। তার কারণে ধরেন আগে কষ্ট হইতো, গাড়ি নিয়ে গ্যাস টেস আনা যাইতো না, এখন গ্যাস আনা যায়। রাস্তাটা লাভদায়ক আছে, আমাদের সবার জন্য ভালো হয়েছে। যার অবদানে আজ এলাকাবাসী পেয়েছে সুন্দর রাস্তা, সেই লাবু মিয়াই জানালেন রাস্তার অভাবে তার জীবনে ঘটে যাওয়া করুণ সব কাহিনী। যাক, এই রাস্তাগুলো করছি আমার যে কোনো কষ্ট দুঃখের জন্য আমি করছি। এলাকার মানুষ একে তো বাইরেতে পারে না, একটা লাশ নিয়ে বাইরেতে পারে না, এই রাস্তাগুলো আমি করে দিছি। আমার বাবার লাশ নিয়েও অনেক কষ্ট করছি, আমার বাবার মেডিকেলে নিতে পারিনি ঠিক টাইম মতন রাস্তার কারণে। লাবু মিয়ার এমন মহতি উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সরকারের পাশে এসে যদি এরকম প্রত্যেকে দাঁড়ায়, যাদের সামর্থ্য আছে তার প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী, এটা আমার মনে হয় খুবই পজিটিভ একটা বিষয় এবং এটা আমার মনে হয় অন্যরাও এটা অনুকরণ করতে পারে। গ্রাম বাংলার প্রতিটি এলাকায় এমন নানা সমস্যায় জর্জরিত। এ সকল সমস্যায় স্থানীয় বিত্তবানরা এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান অনায়াসেই মিলবে। সোনার বাংলা বিনির্মাণে সকলেরই অবদান রাখা উচিত, এমনটাই মনে করেন সচেতন মহল। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিদায়ী 2020-21 অর্থ বছরে বাগেরহাটের মংলা বন্দরে আগমন হল সর্বোচ্চ 970টি জাহাজের। এর ফলে বন্দরটিতে রেকর্ড পরিমাণ পণ্য উঠানামা করে। গেল অর্থ বছরে 119.45% পণ্য খালাস করে বন্দর কর্তৃপক্ষ, যা থেকে বন্দর নির্মুনাফা আয় করে 130 কোটি টাকা। এবারের আয় লক্ষ্যমাত্রার চেয়ে 29 কোটি টাকা বেশি। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান। নওগাঁর সাপাহারে জান্নাতুন নামের 5ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল এলাকাবাসী। জান্নাতুন থাকেন তার নানার বাড়িতে। শনিবার বিকেলে জান্নাতুনের নানা ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার। নাটোরের বড়াই গ্রামে রহস্যজনক মৃত্যু হল রুবেল হোসেন নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর। রোববার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বড়ার নদী থেকে মাটি ভর্তি একটি বস্তার সাথে গলাবাঁধা অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে তারই বড় ভাই রাশিদুল ইসলাম। খবর পেয়ে লাশটি মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে 77 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব 12 কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বগুড়া থেকে ব্রিটিশ ধাতব মুদ্রা তৈরি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ পুরাতন ধাতব মুদ্রা ও নগদ 30,000 টাকা। আটক হওয়ার প্রতারক দীর্ঘদিন ধরে এসব মুদ্রা দিয়ে প্রতারণা করে আসছিল। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব 12। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।